সুপ্রিম কোর্টে একটি সাংবিধানিক প্রশ্নে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে একযোগে নোটিশ পাঠানো হয়েছে। প্রশ্নটি সরাসরি ২০২৩ সালের আইনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের আজীবন দেওয়া আইনি ইমিউনিটি কি সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই নোটিশ জারি হয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণের পর। আদালত স্পষ্ট করেছে বিষয়টি খতিয়ে দেখার মতো গুরুতর এবং জনস্বার্থে এর বিচার হওয়া জরুরি। এই ঘটনাই আজকের আলোচনার কেন্দ্র, কারণ এটি কেবল একটি আইনের বৈধতা নিয়ে প্রশ্ন নয়, এটি ভারতের নির্বাচন ব্যবস্থার জবাবদিহি, স্বচ্ছতা এবং সাংবিধানিক ভারসাম্য নিয়ে মৌলিক বিতর্কের দরজা খুলে দিয়েছে। যে আইন সংসদে পাশ হয়েছিল লোকসভা নির্বাচনের ঠিক আগে, সেই আইন এখন বিচার বিভাগের সরাসরি নজরে। ২০২৩ সালে সংসদে পাশ হয়েছিল প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ, পরিষেবা শর্ত ও কার্যকাল সংক্রান্ত আইন। এই আইনের একটি ধারায় বলা হয়, নির্বাচন কমিশনাররা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং এমনকি অবসর নেওয়ার পরও তাদের কর্মকাণ্ডের জন্য কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলার মুখোমুখি হবেন না, অর্থাৎ কার্যত আজীবন আইনি সুরক্ষা। এই ধারাটি আজ বিতর্কের কেন্দ্রে, কারণ ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পর্যন্ত সম্পূর্ণ আজীবন ইমিউনিটির আওতায় পড়েন না। সেখানে একটি সাংবিধানিক সংস্থা হলেও নির্বাচন কমিশনের সদস্যদের এমন সুরক্ষা দেওয়া কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্নই উঠেছে। এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর। তার যুক্তি ছিল, এই আইন নির্বাচন কমিশনকে জবাবদিহির বাইরে নিয়ে যাচ্ছে। কমিশনারদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো তদন্ত বা আইনি প্রক্রিয়ার রাস্তা কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের মূল নীতির প্রতিপন্থী। এই আবেদনের শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মন্তব্য করেছে, বিষয়টি গভীরভাবে পরীক্ষা করা প্রয়োজন। সেই সঙ্গে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন উভয়কেই নোটিশ পাঠিয়ে জবাব তলব করা হয়েছে। এখানেই শুরু হয় বড় রাজনৈতিক ও সাংবিধানিক সংঘাত। একদিকে কেন্দ্র সরকার, যারা সংসদের মহাসংখ্যাগরিষ্ঠতার জোরে এই আইন পাশ করেছিল, অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত, যারা এখন প্রশ্ন তুলছে এই আইন কি সংবিধানের সীমা লঙ্ঘন করছে। এই আইনের পেছনের প্রেক্ষাপটটি বোঝা জরুরি। ২০২৩ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল। সেই রায়ে বলা হয়েছিল, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ একটি কমিটির মাধ্যমে হওয়া উচিত, যেখানে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি থাকবেন। আদালত তখন স্পষ্ট করে দিয়েছিল, এটি একটি অন্তর্বর্তী ব্যবস্থা। সংসদ চাইলে আইন করে নিজস্ব পদ্ধতি নির্ধারণ করতে পারে। এই রায়ের কয়েক মাসের মধ্যেই কেন্দ্র সরকার সংসদে নতুন আইন আনে, কিন্তু সেই আইনে প্রধান বিচারপতিকে নিয়োগ কমিটি থেকে বাদ দেওয়া হয়। পরিবর্তে কমিটিতে রাখা হয় প্রধানমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতাকে। শুধু তাই নয়, যুক্ত করা হয় আজীবন আইনি ইমিউনিটির ধারা। এই সময়টাই প্রশ্নের কেন্দ্রে, কারণ আইনটি আনা হয়েছিল লোকসভা নির্বাচনের ঠিক আগে। বিরোধীদের অভিযোগ ছিল, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা খর্ব করতেই এই আইন। রাজ্যসভায় বিল পেশের সময় ব্যাপক হট্টগোল হয়, বিরোধী সাংসদরা ওয়াকআউট করেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাশ হয়ে যায়। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। ভোটের সময়সূচি, আচারবিধি প্রয়োগ, অভিযোগ নিষ্পত্তি, প্রতিটি ক্ষেত্রেই বিরোধীরা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এই প্রেক্ষাপটে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের নাম আসে। রাজীব কুমার ছিলেন সেই সময়ের প্রধান নির্বাচন কমিশনার যখন এই আইন পাশ হয় এবং যখন ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। তার অবসর নেওয়ার পর তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। তিনি প্রকাশ্যে কোনো বক্তব্য রাখেননি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির জবাবও দেননি, এমনকি অবসর পরবর্তী কোনো জনপরিসরের ভূমিকায় তাকে দেখা যায়নি। একসময় জল্পনা শুরু হয়, তিনি কোথায়। কেউ বলেন তিনি দেশের বাইরে, পরে জানা যায় তিনি দেশে আছেন, কিন্তু কোথায় কি করছেন সেই প্রশ্নের উত্তর অধারাই থেকে যায়। এখানেই আজীবন ইমিউনিটির প্রসঙ্গ নতুন করে গুরুত্ব পায়, কারণ একজন সাংবিধানিক পদাধিকারী, যার হাতে দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়ার দায়িত্ব ছিল, তার কাজ নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে গণতন্ত্রের স্বার্থে সেই প্রশ্নের জবাব পাওয়া জরুরি।
কিন্তু আইন যদি সেই প্রশ্ন তোলার রাস্তা বন্ধ করে দেয় তাহলে সেটি কি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক নয়? বর্তমান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ক্ষেত্রেও একই প্রশ্ন উঠছে। তিনিও এই আইনের আওতায় পড়ছেন। তার ক্ষেত্রেও ভবিষ্যতে কোনো তদন্ত বা আইনি প্রশ্নের সুযোগ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নোটিশ এই কারণেই এত গুরুত্বপূর্ণ, কারণ আদালত এখানে শুধু একটি আইনের ধারা খতিয়ে দেখছে না। আদালত আসলে প্রশ্ন করছে, রাষ্ট্রের একটি অতি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থাকে কি কার্যত অজবাবদিহির আওতায় নিয়ে যাওয়া হয়েছে? ভারতের সাংবিধানিক কাঠামোতে ক্ষমতার বিভাজন একটি মূল স্তম্ভ। আইনসভা আইন করবে, কার্যনির্বাহিতা কার্যকর করবে, বিচার বিভাগ তার বৈধতা পরীক্ষা করবে। নির্বাচন কমিশন এই তিনটির বাইরে থেকেও একটি স্বতন্ত্র স্তম্ভ হিসেবে কাজ করে, যার কাজ হল গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষা দেওয়া। সেই সংস্থার সদস্যদের যদি আজীবন আইনি সুরক্ষা দেওয়া হয় তাহলে ক্ষমতার ভারসাম্য কোথায় দাঁড়ায়? এই প্রশ্নই আজ সুপ্রিম কোর্টের সামনে। বিরোধীদের যুক্তি স্পষ্ট। তাদের মতে এই আইন নির্বাচন কমিশনকে সরকারের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় বিচার বিভাগের ভূমিকা কমানো হয়েছে, জবাবদিহির পথ বন্ধ করা হয়েছে, ফলে কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। সরকারের যুক্তি কি হতে পারে? সরকার বলতে পারে, নির্বাচন কমিশনাররা অত্যন্ত সংবেদনশীল কাজ করেন, তাদের সিদ্ধান্তের কারণে অসন্তুষ্ট পক্ষ মামলা করতে পারে, তাই তাদের সুরক্ষা দেওয়া প্রয়োজন। কিন্তু সেই সুরক্ষা কি আজীবন হওয়া উচিত? অবসর নেওয়ার পরও কি সেই সুরক্ষা প্রযোজ্য হওয়া উচিত? এইখানেই মূল সংঘাত। কারণ বিচার বিভাগের অভিজ্ঞতা বলছে, সীমাহীন ইমিউনিটি প্রায়ই অপব্যবহারের সুযোগ তৈরি করে। সংবিধানে যেখানে রাষ্ট্রপতি পর্যন্ত নির্দিষ্ট শর্তে আইনি প্রশ্নের মুখোমুখি হতে পারেন, সেখানে নির্বাচন কমিশনারদের জন্য আলাদা মানদণ্ড কেন? এই প্রশ্নের উত্তরই এখন চাইছে আদালত। এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময়। নোটিশ এসেছে এমন এক সময় যখন নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন বাড়ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংসদ, সব জায়গাতেই কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। এই অবস্থায় আদালতের হস্তক্ষেপ রাজনৈতিকভাবে সংবেদনশীল হলেও সাংবিধানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলার রায় ভবিষ্যতে একাধিক দৃষ্টান্ত তৈরি করতে পারে। যদি আদালত বলে আজীবন ইমিউনিটি অসাংবিধানিক, তাহলে শুধু এই আইনই নয়, ভবিষ্যতে অন্য সাংবিধানিক সংস্থার ক্ষেত্রেও এমন সুরক্ষার প্রশ্নে লাগাম পড়বে। আর যদি আদালত এই আইন বহাল রাখে, তাহলে একটি বড় প্রশ্ন থেকে যাবে, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহির ধারণা কোথায় দাঁড়ালো? এই প্রশ্ন শুধু রাজীব কুমার বা জ্ঞানেশ কুমারের ব্যক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রের কাঠামোগত প্রশ্ন। কারণ নির্বাচন কমিশন এমন একটি সংস্থা যার উপর দেশের প্রতিটি নাগরিকের আস্থা নির্ভর করে। ভোটের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে গণতন্ত্রের ভিত নড়ে যায়। আজ সুপ্রিম কোর্ট সেই ভিতের দিকেই তাকিয়ে আছে। আদালত যখন বলে আমরা বিষয়টি দেখতে চাই, তখন তার মানে এই নয় যে রায় আগেই নির্ধারিত। এর মানে আদালত মনে করছে প্রশ্নগুলি এতটাই গুরুতর যে এগুলি এড়িয়ে যাওয়া যায় না। এই প্রক্রিয়ায় কেন্দ্র সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। নির্বাচন কমিশনকেও বলতে হবে তারা কেন এই সুরক্ষাকে প্রয়োজনীয় মনে করে। এবং সেই সঙ্গে জনতার সামনে একটি মৌলিক প্রশ্ন আবার উঠে আসবে, গণতন্ত্রে ক্ষমতার সীমা কোথায়? এই মামলার প্রতিটি শুনানি, প্রতিটি পর্যবেক্ষণ শুধু আদালতের নথিতে সীমাবদ্ধ থাকবে না, তা রাজনৈতিক বিতর্কে, জন আলোচনায় প্রতিফলিত হবে। কারণ বিষয়টি ক্ষমতার। কার হাতে কতটা ক্ষমতা থাকবে, সেই ক্ষমতার উপর কতটা নজরদারি থাকবে এবং সেই নজরদারির শেষ আশ্রয় কোথায়, এই প্রশ্নগুলির উত্তরই নির্ধারণ করবে ভারতের গণতান্ত্রিক ভবিষ্যৎ। আজ যখন সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনকে একই সঙ্গে নোটিশ পাঠায়, তখন সেটি একটি স্পষ্ট বার্তা, কোনো সংস্থাই প্রশ্নের ঊর্ধ্বে নয়। এই বার্তাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, আদালতের এই প্রক্রিয়ার শেষে কি দাঁড়ায়? আজীবন ইমিউনিটির ধারণা কি টিকে থাকবে, নাকি সংবিধানের কাঠামোর সামনে তা ভেঙে পড়বে? বন্ধুরা, আপনারা কি ভাবছেন? এই আইন কি সত্যিই নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষা করে, নাকি জবাবদিহি থেকে মুক্ত করার একটি পথ? জবাব দেবেন আপনারা। Please subscribe the Daily News YouTube channel and like this video, share your opinion. Thank you.